আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আসলে কি জানি? আমরা জানি যে থিওরি হলো সায়েন্সের দ্য হাইয়েস্ট লেভেল অফ সার্টেইনটি, অর্থাৎ নির্ভুলতার সর্বোচ্চ স্তর যেখানে আমরা মানুষরা পৌঁছাতে পারি। তবে আমরা দৈনন্দিন জীবনে থিওরি বলতে যেটা বুঝি বা বুঝাই, বিজ্ঞানের ক্ষেত্রে তা কিন্তু ঠিক ঐরকম না। সায়েন্টিফিক লিটারেচারে এই থিওরি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ জিনিস। এটা নিতান্তই কোনো ধারণা না বা অপ্রমাণিত হাইপোথিসিস না। বরং একটা হাইপোথিসিসকে বারবার টেস্টিং এর মাধ্যমে আ আমরা আসলে যখন এখ আ বুঝি যে হ্যাঁ, এটাই আসলে সত্য বা প্রমাণের ভিত্তিতে প্রমাণগুলো কোনো একটা হাইপোথিসিস এর সঙ্গে পারফেক্টলি কোরেসপন্ড করে, তখনই আমরা বলি এটা একটা থিওরি। তো এখন কথা হচ্ছে যে বিজ্ঞানের এই যে থিওরির মর্যাদা বা থিওরিটা, এটা কি আ সার্টেইন কোনো কিছু কিনা? বা এটা আমাদেরকে সার্টেইনটি দিচ্ছে কিনা? এখন বিজ্ঞান আমাদের নানা ধরনের থিওরি দিচ্ছে বা আমরা বারবার রিপিটেডলি টেস্টের মাধ্যমে একটা ফলাফল পাচ্ছি, এর মানে এই না যে বিজ্ঞান আসলে অ্যাবসোলিউট ট্রুথ আমাদেরকে দিচ্ছে। কারণ কি? এর কারণ হচ্ছে ২ টা। বিজ্ঞানে ২ টা কারণে আমরা এতটুকু বলতে পারি যে বিজ্ঞান নিশ্চয়তা বহন করতে পারে না। ১ম টা হচ্ছে দ্য প্রবলেম অফ ইন্ডাকশন। এখন দ্য প্রবলেম অফ ইন্ডাকশনটা আসলে কি? দ্য প্রবলেম অফ ইন্ডাকশনের একটা জনপ্রিয় উদাহরণ হচ্ছে ব্ল্যাক সোয়ান প্রবলেম। এটা ফিলোসফি অফ সায়েন্সের অন্যতম একটি উদাহরণ, যেটা হরহামেশাই দেয়া হয়ে থাকে। ফর এক্সাম্পল ধরুন যে, কোন একজন বিজ্ঞানী জানতে চায় রাজহাঁস, মানে একটা শহরের রাজহাঁস কি রঙের হয়? সেক্ষেত্রে তিনি কি করলেন? তিনি ওই শহরের অলমোস্ট প্রতিটি রাজহাঁসকে ধরলেন, ধরে দেখলেন যে এই রাজহাঁস বা কবুতরটা আসলে কালো রঙের। সেখান থেকে তিনি কনক্লুশনে আসলেন যে যেহেতু তার দেখা প্রতিটা রাজহাঁসের রঙই হচ্ছে কালো, সেক্ষেত্রে আ সু তার ওই শহরের সকল রাজহাঁস হচ্ছে কালো রঙের। অর্থাৎ তিনি তার সীমিত পর্যবেক্ষণের মাধ্যমে একটি জেনারেল কনক্লুশন ড্র করলেন। সেটা হচ্ছে যে তার শহরের রাজহাঁস বা কবুতরের রং হচ্ছে কালো, এবং এটা কিন্তু পসিবল যে কোনো ফিউচার আউটকাম বা ভবিষ্যতে কোনো আসা তথ্য তার এই যে লিমিটেড যে একটা কনক্লুশন সেটাকে বাতিল করে দিবে। এই বিষয়টা আসলে হয়, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যেমন যদি পরবর্তীতে তিনি কোনো সাদা কিংবা ব্রাউন কালারের রাজহাঁস বা কবুতর দেখেন, তাহলে তার পূর্বের যে কনক্লুশন সেটা কিন্তু মানে ভুল প্রমাণিত হয়ে যাবে। সো ডেটা যদি আপডেট হয়, সেক্ষেত্রে কোনো একটা প্রিভিয়াস উপসংহার কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে। সেটা থিওরি হলেও। এরকমটা হয়, এরকমটা আমরা পরবর্তীতে উদাহরণ সহ দেখব। আরেকটা সমস্যা কি যার কারণে বিজ্ঞান নিশ্চয়তা দেয় না? এটা হচ্ছে স্ক্যাটার গ্রাফ প্রবলেম। অর্থাৎ একই অবজারভেশন থেকে একাধিক থিওরি আসলে আসতে পারে। ফর এক্সাম্পল, আমাদের আমরা যদি আ দেখি একটু আমাদের নেক্সট স্লাইডে, আমরা দেখব যে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ দেখি। এখন ফর এক্সাম্পল আমরা ধরলাম যে আমরা উম কয়েকজন সায়েন্টিস্টকে কিছু তথ্য দিলাম সেই গ্রাফটাকে ফুলফিল করার জন্য। যে আমরা আ আ শুধুমাত্র ডট দিয়ে রাখলাম গ্রাফের মধ্যে বিভিন্ন ধরনের বিন্দু, এবং একাধিক ব্যক্তিকে বা বিজ্ঞানীকে বললাম এই স্ক্যাটার প্লটের যে বিন্দুগুলো সেগুলোকে একটি লাইনে আসলে নিয়ে আসতে, এবং তারা বেসিক্যালি তাদের ইচ্ছামত যেকোনো লাইন টানতে পারে এখানে। এটা তার ইচ্ছামত আরকি। তার কাছে যেটা সবথেকে বেশি যৌক্তিক লাগে সে সেটাই, সেই দাগটাই টেনে আসলে এই বিন্দুগুলোকে ভরাট করবে আরকি বা কানেক্ট করবে। তো এই ক্ষেত্রে কেউ একজন হতে পারে একটা প্যারালাল লাইনের মাধ্যমে এটাকে সলভ করে ফেলল। কেউ বা হতে পারে অন্য একটা ট্রায়াঙ্গুলার আকৃতি দিল। কেউ বা একটা সার্কুলার একটা আ শেপ দিয়ে এটাকে ফুলফিল করল। সো বিষয়টা হচ্ছে যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবজারভেশন এর উপর নির্ভর করে সেইম ডেটা থেকে এক বা একাধিক সিদ্ধান্ত আসলে আসতে পারে। সুতরাং একই অবজারভেশন থেকে অল্টারনেটিভ থিওরি আসাও সম্ভব। তো এটাকেই আমরা বলতেছি স্ক্যাটার প্লট প্রবলেম। তো এই কারণেই বিজ্ঞান আসলে মূলত আমাদেরকে আ নিশ্চয়তা দিচ্ছে না বা অ্যাবসোলিউট ট্রুথ দিচ্ছে না। পরবর্তীতে যে বিষয়টি আসে সেটা হচ্ছে প্যারাডাইম শিফট বা ওয়ার্ল্ড ভিউ পরিবর্তন। এটা কি? এটা ফিলোসফি অফ সায়েন্স এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্যারাডাইম শিফট হচ্ছে আমেরিকান পদার্থবিদ এবং দার্শনিক থমাস খুনের দ্বারা চিহ্নিত একটি ধারণা বা একটা বৈ আ আমাদের বিজ্ঞানের একটা মৌলিক ধারণা এবং আমাদের যে অ্যানালিটিক্যাল কাজকর্ম সেটার একটা চেঞ্জ বা পরিবর্তন।
আরো ব্রডলি বলতে গেলে আমরা বলব যে প্যারাডাইম শিফট হচ্ছে কোনো একটা পর্যবেক্ষণকে বা অবজারভেশনকে আমরা একটা লং টাইম ধরে যেভাবে ব্যাখ্যা করতাম, পরবর্তীতে এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করলাম বা অন্য কোনো ব্যাখ্যা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে প্রমাণ হলো। সেই ক্ষেত্রে পূর্বের যে ওয়ার্ল্ড ভিউটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটাকেই আমরা বলতেছি প্যারাডাইম শিফট। এক্ষেত্রে নরমাল সায়েন্স থাকে, মডেল ড্রিফট হয়, মডেলের ক্রাইসিস দেখা গেলে মডেলটার রেভলিউশন ঘটে এবং যদি মডেলটার রেভলিউশনটা এমনটা হয় যে মডেলের এসেন্স যেটা চেঞ্জ হয়ে গেছে, সেই ক্ষেত্রে মডেলটার টোটাল প্যারাডাইম শিফট চেঞ্জ হয়ে যায়। তখন আমরা বলি যে ওই মডেলটা আসলে চেঞ্জ হয়ে নতুন একটা মডেল চলে আসছে যেটা পূর্ববর্তী মডেলের সঙ্গে সিমিলার না, কিংবা সেগুলো সেম ওয়েতে কাজ করে না বা সেম ওয়েতে ব্যাখ্যাযোগ্যও না। তো এর একটা এক্সাম্পল যদি আমরা জানি, তাহলে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে স্টেডি স্টেট মডেল থেকে বিগ ব্যাং মডেল। এই যে আমরা আজকের আমরা মহাবিশ্বের উৎপত্তি যে মডেলটা দেখি বিগ ব্যাং, এই বিগ ব্যাং এর পূর্বে কিন্তু মহাবিশ্ব সৃষ্টির অন্য একটা ব্যাখ্যা ছিল, এবার সেটা ছিল ফ্রেড হোয়েলের স্টেডি স্টেট মডেল। এই মডেল অনুযায়ী আমাদের যে ক্রমবর্ধমান যে মহাজগৎ, এটার মানে সবসময়ই পদার্থের যে ঘনত্ব বা ডেনসিটি এখানে অপরিবর্তিত থাকে স্টেডি স্টেট মডেলে। তার কারণ কি? তার কারণ এই যে এক্সপ্যানশন হয়ে থাকে আমাদের ইউনিভার্সের, এই এক্সপেনশনের ক্ষেত্রে প্রতিনিয়ত পদার্থের উৎপত্তি হলেও মানে তাদের একটা যুক্তি মতে এটার ঘনত্ব সবসময় সেম থাকে। যেমন 1964 সালে যখন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কার হয়, তো তখন তারা এটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এইভাবে যে সুপ্রাচীন নক্ষত্রগুলো থেকে নির্গত আলো ছায়াপথের বিভিন্ন ধূলিকণার সাথে সংঘর্ষের ফলে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়েছে, যা এই রেডিয়েশনের কারণ। তারা আসলে এই রেডিয়েশন যে আসলে ইউনিভার্সের একটা শুরুকে ইঙ্গিত করতেছে এটা তারা মানতে নারাজ ছিল। ফলশ্রুতিতে তারা একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে। কিন্তু এই যে আমাদের যে মাইক্রোওয়েভ রেডিয়েশন যেটা, এটা আসলে কি? এটা কিন্তু মহাশূন্যের প্রত্যেক জায়গায় প্রায় একই পরিমাণে পাওয়া যায়। এর ফলে বিভিন্ন নক্ষত্র থেকে নির্গত আলো বিক্ষিপ্ত হয়ে মহাশূন্যের প্রতিটি প্রান্তে সেম পরিমাণ রেডিয়েশন আসলে তৈরি করবে, এই ব্যাপারটা আসলে ব্যাখ্যা করাটা খুব টাফ হয়ে দাঁড়ায় তাদের ক্ষেত্রে। এছাড়াও এই রেডিয়েশনটার ক্ষেত্রে কোনো রকমের পোলারাইজেশনের বৈশিষ্ট্য দেখা যাইত না, আমরা দেখতাম না, যেটা আসলে বিক্ষিপ্ত আলোকরশ্মি থেকে পাওয়া যায়। তো এই রকম সমস্যার কারণে অধিকাংশ বিজ্ঞানী এই স্টেরিওটাইপ মডেলকে বাদ দিয়ে দেয় যখন আমাদের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কৃত হয়। সো পরবর্তীতে জর্জ লেমেত্রে এবং জর্জ গ্যামো এই যে বিগ ব্যাং থিওরিটাকে আরো উন্নত করেন, এবং জর্জ গ্যামো বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিসের মাধ্যমে বিগ ব্যাং এর পরবর্তী সময়ে মৌলের যে নিউক্লিয়ার সৃষ্টির বিষয়গুলো সেগুলোকে ব্যাখ্যা করে। রালফ আলফার ও রবার্ট হারম্যান কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যেটা ওই যে 1964 সালে আবিষ্কার হয়, সেটা সর্বপ্রথম ধারণা দেন। তো এটা আসলে কি? এই যে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা মহাবিশ্বের জন্মলগ্ন থেকে সম্পূর্ণ মহাশূন্যকে ছেয়ে আছে, এবং 1964 সালেই কিন্তু এটা আবিষ্কার হয়, এবং ওই সময়েই বিগ ব্যাংকে মহাবিশ্বের উৎপত্তির ও বিবর্তনের শ্রেষ্ঠ তথ্য হিসেবে নির্বাচন করা হয়। এবং এই যে আমাদের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং এডউইন হ্যাবেলের যে পর্যবেক্ষণ যে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এই দুটো বিষয় স্টেডি স্টেট মডেলের ক্ষেত্রে শেষ কফিনে দুটো পেরেক ঠোকার মতো অবস্থা, যে এই দুটো বিষয় আসলে স্টেডি স্টেট মডেলকে তখন ফান্ডামেন্টালি ভুল প্রমাণ করে। তার মানে কি দেখা যাচ্ছে? তার মানে এখানে এই যে আমাদের স্টেডি স্টেট মডেল, এটা প্যারাডাইম শিফট ঘটে, এটা ফুললি চেঞ্জ হয়ে অন্য একটা মডেল এসে এখানে জায়গা করে নিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানে প্যারাডাইম শিফটের মূল ধারণা আরকি। জি, ধন্যবাদ সবাইকে।